পর্ব 6 চতুর্থ অংশ। জ্যোৎস্নাময়ীর কোনো ছবি ইন্দুবালা দেখেননি, একমাত্র ফ্রেমে বাঁধানো উইয়ে কাটা আলতা রাঙানো পায়ের দুটো ছাপ ছাড়া। ঠাম্মা সেখানেই চন্দন দিত, সন্ধ্যা দেখাতো। তার শাশুড়ি শিখিয়ে দিয়েছিল নাকি এইসব। আর মাঝে মাঝে সেই লোহার কড়াই সিন্দুক থেকে বেরোলে গল্প হতো জ্যোৎস্নাময়ীর। কই রে ইন্দু, নিয়ে আয় হলুদের কৌটোটা। ঠাম্মা হাঁক পাড়ে, বেলা যে অনেক হলো। ভাইকে পাঠায় পাশে ভবেশদের বাড়িতে কাঁচা লঙ্কা আনতে। ইন্দুবালারা গামছা দিয়ে যে চিংড়ি ধরেছে সেগুলো দিয়ে আজ ঠাম্মা রান্না করেছে চিংড়ির হলুদ কালা ঝোল। কিন্তু এই গল্পের সাথে বাড়িতে পুকুর না থাকার কি সম্পর্ক? প্রশ্ন করেন ইন্দুবালা। দাও দেখি আমি একটু নাড়ি ঝোলটাকে। ইন্দুবালা ঠাম্মার হাত থেকে খুন্তিটা নিয়ে নাড়তে থাকে এদিক ওদিকে। চিংড়িগুলো সেই হলুদ ছাপা ঝোলে কেমন যেন ডুব সাঁতার দিতে দিতে ভেসে ওঠে। ওই দেখো না, সন্ধ্যারা কি সুন্দর বাড়ির পুকুরেই জারিয়ে রাখে মশারির জালে চিংড়িগুলো। মনিরুল তো আরও বুদ্ধি করে পাটকাঠি দিয়ে সরজাল করে। অল্প অল্প করে পুকুরের মধ্যেই জমায় মাছগুলো। তারপর একদিন চিংড়ি খাওয়ার মোচ্ছব হয়। আর তুমি কিনা মাটির হাঁড়িতে জারিয়ে রাখতে বলো চিংড়িগুলোকে। ওইটুকু হাঁড়িতে আর কতটুকুই বা ধরে? একদম ভালো লাগে না ইন্দুবালার। বসেদের মতো যদিও তাদেরও একটা পুকুর থাকতো, নয়তো বনুদের মতো অন্তত একটা ডোবা, কি মজাই হতো তাহলে। টক বক করে ফুটতে থাকা ঝোলে আরও দুটো লঙ্কা দিয়ে ঢাকনা দেয় ঠাম্মা। পুকুর নেই বলে তার নাতনির বড় দুঃখ। তারও যে ছিল না এমনটা নয়। পুকুর হলো গেরস্তের লক্ষ্মী। মাছটা, শাকটা, জলটা তা থেকে যেমন পাওয়া যায়, ঠিক তেমনি কাজে লাগিয়ে চাপড়া ষষ্ঠীতে কাঁঠাল পাতায় সিন্নি ভাসাতে, ইতু পুজোয় ঘট বিসর্জন দিতে, বাস্তু পুজোয় জল পুজো করতে। বিয়েতে জল সইতে একটা নিজের পুকুর থাকবে না তাও কি হয়? কিন্তু ওই যে অদৃষ্ট। যাও, তোমার কাছে আর কোনো গল্প শুনবো না, চিৎকার করে ইন্দুবালা। তার ভাইও ঠাম্মার আঁচল ধরে বলে, দিদি কাঁদছে ঠাম্মা, বলো না পুকুরের গল্পটা। জ্যোৎস্নাময়ীও কাঁদতো সারাক্ষণ। এই নদী নালার দেশে বর্ষাকালে সংসার পাততে এসে চোখের জলে নাকের জলে হচ্ছিল সে। নবদ্বীপে ছিল বাবার পাকা বাড়ি, লোহার ঘোরানো সিঁড়ি, আর খুলনার অজগা কলাপোতাতে শ্বশুরের মাটির বাড়ি, মাটির দেওয়া উঠোন ভর্তি পাশের বাড়ির পুকুরের জল, সাপে কামড়ানোর সব ভয়ানক গল্প। লম্ফ জেলে কোনো রকমে রান্না করে জ্যোৎস্নাময়ী। সন্ধে হতে না হতেই বেড়ার দিকে উঠোনের শেষ ভাগে কাদের যেন চোখ জল জল করে ওঠে। ওরা কি সব ভূত, প্রেত, অশরীরী? পাশের বাড়ির বিধবা বউ রাধারানী এসে বলে যায়, মোটেই না, ওগুলো সব শেয়াল। সন্ধে হতেই খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। সাবধানে থেকো বউ, ওরা পারলে মানুষ তুলে নিয়ে যায়। আটকে ওঠেন জ্যোৎস্নাময়ী। বিশ্বম্ভর অনেক রাতে রোগী দেখে একা একা বাড়ি ফেরে। তার যদি কিছু হয়ে যায়, শেয়ালে যদি ধরে, সাপে যদি ছোবল মারে, চিন্তায় চিন্তায় কেমন যেন শুকিয়ে যেতে থাকে জ্যোৎস্নাময়ী। এইদিকে বর্ষা গিয়ে শরৎ আসে, শরৎ গিয়ে হেমন্ত। শরীর ঠিক হয় না তার। গায়ের লোক বলে হাওয়া লেগেছে বউয়ের, পীরের কাছে যাও। বিশালাক্ষী তলায় মাঝে মাঝে আসে কত পীর, কত সাধু সন্ন্যাসী। এদের একটুও বিশ্বাস করে না বিশ্বম্ভর, যত সব বুজরুকি। কিন্তু জ্যোৎস্নাময়ীর মন চায় একবার অন্তত যাক সে। এতদিনে পেটেও তো এলো না কোনো সন্তান, কেন, কোন কারণে? এর মধ্যে গ্রামে এলো এক জল বাবা, কত শত পাহাড় ডিঙিয়ে, কত মন্ত্রতন্ত্র পড়ে। সে নাকি জলে মুখের ছায়া দেখে সব বলে দিতে পারে। রাধারানী দিল খবরটা জ্যোৎস্নাময়ীকে। তাজ্জব সব কথা বলে নাকি লোকটা। দরকার পড়লে বাঘে গরুতেও এক ঘাটে জল খাওয়াতে পারে। একদিন বিশ্বম্ভর যখন সদরে গেছে ওষুধ কিনতে, জ্যোৎস্নাময়ী পাশের বাড়ির রাধারানীর সাথে বেরিয়ে পড়ল। বিশালাক্ষী তলায় সেদিন ভিড় ছিল কম। বেদির ওপরে বসে এক ভিন দেশের সাধু। তিনি অনেকক্ষণ ধরে জ্যোৎস্নাময়ীকে দেখলেন। পেতলের সরার মধ্যে জল নিয়ে এগিয়ে পিছিয়ে মুখাবয়ব দেখলেন। আর তাকে চমকে দিয়ে নানান রকমের কথা বলতে শুরু করলেন। যেমন তার মায়ের মৃত্যুর আগের দিন পুকুর পাড়ে নারকেল গাছে বাজ পড়েছিল, জ্বলে গিয়েছিল গাছটা, দিনটা ছিল সোমবার। এটা একমাত্র জ্যোৎস্নাময়ী ছাড়া এই গ্রামে কারও জানার কথা নয়। এমনকি রাধারানীকেও সে কোনো দিন গল্প করেনি। সাধু ভরুর নাচিয়ে বলে নদীতে স্নান করার সময় গায়ে উঠেছিল চিংড়ি। আটকে ওঠে জ্যোৎস্নাময়ী। সব সত্যি যে? সাধু জানতে চায়। বল কি দিবি? নিদান বলে দেব, সব বিপদ কেটে যাবে। জ্যোৎস্নাময়ী হাতের বালা খুলে দিয়েছিল। সাধু খুশি হয়ে বলেছিল, তোর বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে উপছায়া, পাপ,
বাড়িতে একটা নতুন প্রাণের সঞ্চার কর, যাতে অন্য নতুন প্রাণ আসতে পারে। এই নতুন প্রাণটা কি হতে পারে সেটা বুঝতে পারে না জ্যোৎস্নাময়ী। স্বামীকে বলা যায় না। যদি শোনেন সাধু সন্তের কাছে যেতে শুরু করেছে তার বউ, তাহলে বাড়িতেই কুরুক্ষেত্র বেঁধে যাবে। রাধারানী একদিন দুপুরে পান খেতে এসে বুদ্ধি দেয়, যদি বউ বাড়িতে একটা নতুন ডোবা করিস, সেটাও তো একটা নতুন কিছু করা হয়। জল তো প্রাণ, তাই না? বুদ্ধিটা ফেলতে পারে না জ্যোৎস্নাময়ী। স্বামীকে বলে, অন্যের পুকুরে যেতে তার বড় সমস্যা, কেমন লজ্জা লজ্জা করে। নিজের বাড়িতে যদি একটা পুকুর থাকতো, নিদেন পক্ষে একটা ডোবা। বিশ্বম্ভর রাজি হয়ে যায়। তারও অনেক দিনের শখ নিজের বাড়িতে একটা পুকুরের। জলাশয় শুভর প্রতীক, কল্যাণকর। পুকুর কাটানোর দিনক্ষণ দেখা হয়, সে মহাঝক্কির ব্যাপার। এত সব জানতো না জ্যোৎস্নাময়ী। ভূমিকে পুজো করে পূর্বপুরুষের আশীর্বাদ নিয়ে প্রথম মাটি কাটা হয়। একদিনেই অনেকটা মাটি গোল করে কেটে ফেলে লোকজন। বাড়ির চারপাশটা যেন মেলার মতো মনে হয়। কত লোক দেখতে আসে পুকুর কাটা। সেদিন হঠাৎ রাতে বৃষ্টি নামে, কর কর করে বাজ পড়ে, আর সে কি ঝড়! অনেক ভোরে জ্যোৎস্নাময়ীর ঘুম ভেঙে যায়। পাশ ফিরে দেখে বিশ্বম্ভর অকাতরে ঘুমাচ্ছে। হঠাৎ যেন তার মনে হয় জলের গলগল আওয়াজ। প্রথম দিনের পুকুর কাটতেই জল ভর্তি হয়ে গেল নাকি? জল দেখতে উঠে পড়ে জ্যোৎস্নাময়ী। আধ খোঁড়া পুকুরের সামনে এসে দাঁড়ায় থমকে। কোথায় জল? শুকনো খটখটে মাটি। আর সেই হাঁ করা বিশাল মাটির গর্তে পড়ে আছে সাদা থান পরা পাশের বাড়ির বিধবা বউ রাধারানী, যার মুখের একটা দিক খুবলে নিয়ে গেছে শেয়াল। বাতাস ভারী হতে থাকে। ফিসফিস করে যেন কারা কথা বলে চলে পেছনে চারপাশে। পেছন ফিরতেই জ্যোৎস্নাময়ী দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে কবেকার মরে যাওয়া তার মৃত মা। জানতিস না খুকু মরার আগে যে একটুও জল পাইনি আমি? আঁতকে ওঠে জ্যোৎস্নাময়ী। চোখ মেলে দেখে ঘুমোচ্ছিল সে। পাশে বিশ্বম্ভর নেই। বিভৎস স্বপ্নের রেশ নিয়ে দালানে এসে বুঝতে পারে কাজ বন্ধ রেখেছে মাটি কাটাইয়ের লোকেরা। পাশের বাড়ি থেকে কান্নার সুর ভেসে আসছে। বিধবা রাধারানী হঠাৎই ভোরবেলায় মারা গেছে ভেদ বমিতে। পুকুর কাটানো বন্ধ করে দিল বিশ্বম্ভরের গায়ের লোকজন। বাধা পড়েছে কাজে। মাটি কাটার লোকগুলোও ফিরে গেল। তারও অনেক পরে বাড়ির পূব দিকে বিশ্বম্ভর একটা কুয়ো খনন করেছিল। ততদিনে অবশ্য তার ছেলে মেয়েতে সংসার ভরে উঠেছে। এই গ্রামে সেই প্রথম কুয়ো, যেই কুয়োতে ইন্দুবালার ভাই একটা কচ্ছপ পুষেছিল। নাম রেখেছিল কুমড়ো। ওপর থেকে মুড়ি দিলে কুমড়ো ভেসে উঠত। ছোট্ট হাঁ করে জলে ভেজা মুড়িগুলো গিলে গিলে খেত। ঠাম্মার কুর্ম অবতারের গল্প হয়তো মনে ছিল তার। সবাই আজ একটু তাড়াতাড়ি স্নান সেরে আসে। বাবা, ইন্দু, ভাই। মাকেও খেতে বসে যেতে বলে ঠাম্মা। গরম ভাতের সাথে আজ যে শুধু চিংড়ির হলুদ কালা ঝোল, সেই কবেকার গল্প হয়ে যাওয়া জ্যোৎস্নাময়ীর লোহার কড়াই। লোহার কড়াই ইন্দুবালার হোটেলেও আছে, কিন্তু জ্যোৎস্নাময়ীর মায়ের কড়াইয়ের মতন নয়। তিনি যদি তার মায়ের সব বাসনগুলো নিয়ে আসতে পারেন, তাহলে ইন্দুবালাই বা পারবেন না কেন? লক্ষ্মী তার চোখ গোল্লা পাকিয়ে বলেছিল, হ্যাঁ ঠিকই তো নিয়ে আসলি না কেন ওইগুলো? ইন্দুবালা হাসেন। তখন কি করে জানবো এই এত বড় ভাতের হোটেল হবে আমার? লক্ষ্মী বলে, এক মাছওয়ালি বন্ধু হবে। 3-3টে ছেলে মেয়ে নিয়ে অকালে বিধবা হব, আর কখনো কোথাও যাওয়ার জায়গা থাকবে না, এমনকি বাপের বাড়িও না। থম মেরে বসে থাকেন ইন্দুবালা। কিন্তু আজ লক্ষ্মীও বা কোথায়? তার চারপাশে কেউ কোথাও নেই। আর যখনই মনে হয় কেউ নেই, তখন যেন আর শরীর চলে না ইন্দুবালার। কিন্তু ইন্দুবালার একজন ওপরওয়ালা আছেন। তিনি বাতাসের সাথে ভেসে ভেসে বেড়ান। গরম তেলের উপর কালো জিরের ফোড়ন পড়তেই চড়বড় করে ওঠেন। রান্নার নানান রকম সুবাস পাঠিয়ে লোক জড়ো করেন। ইন্দুবালার তখন আর একা থাকা হয় না। কিংসুক হোটেল উজিয়ে ছেলে মেয়ের দলকে তো নিয়ে এসেইছে। চিংড়ি মাছের হলুদ কালা ঝোল খেতে সেই কত দূর থেকে ডাক্তার হোস্টেলের ছেলে মেয়েগুলো আজও এসেছে। তাদের মধ্যে কলমি শাক বিক্রি করা বউটাও আছে। কাসুন্দি দিয়ে কলমি শাক মাখার সময় ইন্দুবালা তার চোখে জল দেখেছেন। আহা, ওরও পুকুরের শখ ছিল গো, ঠিক ইন্দুবালার মতোই। ওর যেন একটা বড় পুকুর হয়, এই মনস্কামনা করার সাথে সাথে মেঘ ডেকে উঠল। মুষল ধারায় বৃষ্টি নামল। রেডিওতে এক ছোকরা জকি 2 কলি গান শুনিয়ে বলল, অবশেষে বর্ষা নামল শহরে। ইন্দুবালা বিকেলের উঠোনে ঠায় দাঁড়িয়ে বৃষ্টির ভিজলেন।
বৃষ্টিতে ভিজলেন। মনে হলো তার সাথে যেন ভিজছে গ্রামের ভিটেখানাও, ভিজছে পুইয়ের মাচা, ডালিম গাছ, গন্ধরাজ লেবু, কালনার আতা, নারকেল গাছে জড়িয়ে ওঠা চুই ঝাল। এখনও সেখানে জল থই থই করে কিনা কে জানে। গামছা দিয়ে কি কেউ আর চিংড়ি মাছ ধরে? তার হলুদ ঝোল হয়? বৃষ্টির জলে যেন ডুব দিতে থাকেন ইন্দুবালা অনবরত। মনে মনে প্রার্থনা করেন এই ডুবের যেন শেষ না হয় ঠাকুর, কোনো দিন শেষ না হয়।